জনাব আনিস আলমগীর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ধন্যবাদ। জনাব আনিস আলমগীর, আপনি খেয়াল করবেন দুদিন আগে আহ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটা প্রেস কনফারেন্স করে জানালেন যে প্রধান উপদেষ্টা নাকি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে, আইন শৃঙ্খলা বাহিনীর যারা প্রতিনিধি আছেন তাদের সঙ্গে বসে বলেছেন ডিসেম্বরের মধ্যে সমস্ত নির্বাচনের প্রস্তুতি শেষ করতে হবে। হুম, প্রস্তুতির কথা বলেন, কিন্তু নির্বাচনটা কবে হবে সে সংক্রান্ত কোনো কথা কিন্তু ওখানে আমরা পেলাম না। এখন যদি নির্বাচন কবে হবে, আপনি কি ওনার এই বক্তব্য থেকে কোনো ধারণা পেয়েছেন যে নির্বাচন আসলে তাহলে কবে হতে যাচ্ছে? আমার ধারণা ওনারা তো সে রেফারেন্স দিয়েছেন, সেখানে বলা হয়েছে যে লন্ডন বৈঠকে যে আমরা কমিটমেন্ট যে এখানে ছিল যে ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে যে নির্বাচন আহ, যাতে আমরা করে ফেলতে পারি, তো সেই লক্ষ্যে উনার এই ইনস্ট্রাকশনটা ছিল। এটা এই জন্যই যে লন্ডন বৈঠকের পর বিএনপি নেতাদের মধ্যে একটা হতাশাজনক আহ, সুর ছিল বা একটা জি। অনিশ্চয়তার সুর ছিল। যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে করবে বলছে, কিন্তু তার আগে যে প্রস্তুতিগুলো, তার আগে যে একটার পর একটা কাজ করা, যেমন আমরা বোধহয় গত সপ্তাহে বলছিলাম যে প্রশিক্ষণ দেওয়া, তারপরে আপনার ভোটার তালিকা ঠিক করা, কেউ নির্বাচনী এলাকা নির্ধারণ করা, এই সবগুলো বিষয় নিয়ে যেহেতু এখনো কিছুই হচ্ছে না ইলেকশন কমিশনের সেদিক থেকে, সবচেয়ে বড় কথা হচ্ছে ইলেকশন কমিশনার প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, সেই প্রেক্ষিতেও কোনো বড় ধরনের ঘোষণা আসে নাই। তাতে করে বিএনপি যে সন্দেহ ছিল সেই সন্দেহ দূর করার জন্যই এই বৈঠকটা ছিল বলে আমি মনে করি। এবং সেখান থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে ফেব্রুয়ারির মধ্যে যাতে প্রস্তুতি, আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি সেটা যাতে করে ফেলে। কিন্তু সেটা তো আইন শৃঙ্খলা বাহিনীকে করলে হবে না। এখন এখানে আরো নিয়োগ দেওয়ার কথা হয়েছে, প্রায় 1700 লোক নিয়োগ। 17,000। তারপর হ্যাঁ, 17,000। 17,000, সরি, 17,000 লোক নিয়োগ। তারপরে আবার কিছু নতুন নির্দেশনাও এসেছিল যে এটা অবশ্য ওনারা চাপাই দিতে চাচ্ছেন না, বলছে 18 থেকে 32 দের জন্য আলাদা করে কোনো বুথ করা যায় কিনা, এই ধরনের কিছু ডিরেক্টিভ ওনার কাছ থেকে এসছে। এবং আর এই নির্বাচন কমিশন যেটা আরেকটা বলছে যে ইভিএম এ কোনো ভোট হবে না। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে খুব হতাশজনক নয়, একটু আগানোর প্রস্তুতি আছে। কিন্তু যেটা নিয়ে আমরা বরাবরই শঙ্কা প্রকাশ করি সেটা হচ্ছে এই আইন শৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত, আসলে নিজেরা কতটা প্রস্তুত নির্বাচন করার জন্য। দ্বিতীয়তটা হচ্ছে যে সেনাবাহিনী একটা ডেডলাইন দিয়েছে যে তারা ডিসেম্বরের পরে থাকবে না। সেটা কি অবস্থা, সেটা কি এনশিওর করা যাবে যে না সরকার চাইলে তারা আরো থাকবে? এখন সেটাকে অনন্তকালের জন্য চাইবে কিনা, সেটা তো এখন সরকারের সাথে তাদের বোঝাপড়া আচ্ছা, হচ্ছে। এখানে মাঝখানে আমি একটু আপনাকে একটা প্রশ্ন করি। সেনাবাহিনী বলছেন তারা ডিসেম্বরের পরে আর থাকবেন না, তারা তো তাহলে এখন আছেন। সেনাবাহিনী যে আছেন এটা আপনি টের পান? সেনাবাহিনী যে আছে এখন টের পাই, কিছুটা পাই, কিছুটা না থাকলে তো আমরা ঘরেও থাকতে পারতাম না। কারণ কিছুটা তো এই যে মব যেভাবে সারা দেশে কথা বললে যাকে তাকে ধরে নিচ্ছে, যাকে তাকে হেনস্থা করছে, তারপরে হুমকি দিচ্ছে প্রতিদিন, তো আপনি জানেন যে এই ধরনের হুমকি আমাদের ইনবক্স ভরা আছে। এখন এই সমস্ত লোকগুলোকে আমরা দিচ্ছিও বিভিন্ন জায়গায়, এদেরকে প্রতিরোধের ব্যবস্থাও করা হচ্ছে। এমন না যে সরকার একেবারে শেষ হয়ে গেছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো কিছু নাই, চারিদিক থেকে টোকাইরা আপনাকে আক্রমণ করতে পারবে, তা তো না। তো আমি মনে করি যে সেনাবাহিনী আছে, তবে আরো যেভাবে অ্যাক্টিভ হওয়ার কথা ছিল সেটা জি। আমরা দেখছি না। এবং অনেক জায়গায় সেনাবাহিনীকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করছে, সে ধরনের ভিডিও পাবলিশ হচ্ছে। জি। যে আরেকটা কথা এখানে বলা হচ্ছে যে যে কথাগুলি ওই দিন ডক্টর ইউনূস সাহেব, স্বরাষ্ট্র উপদেষ্টা, বিজিবির মানে যারা আছেন এদের নিয়ে, আনসারের প্রধানকে নিয়ে বললেন, হুম, এটা তো আসলে নির্বাচন কমিশনের কাজ। হুম। মানে নির্বাচন মানে আর্মি লাগবে কিনা, আর্মি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে নাকি তারা প্রহরায় থাকবে, এই সিদ্ধান্তগুলো কি সরকার নেবে নাকি নির্বাচন কমিশন নেবে? আমি যে যতটুকু এটা জানি এটা নির্বাচন কমিশনের নেওয়ার কথা, এটা নির্বাচন এটা কমিশন নির- এটা গভর্নমেন্টের কাছে চাইবে। নির্বাচন, না আপনি ঠিকই বলছেন, নির্বাচন কমিশনার তার কমিশন তার রিকোয়ারমেন্ট জানাবে, সরকার ব্যবস্থা নেবে।
কিন্তু রাইট। এই এখন যেহেতু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সরকার আর নির্বাচন কমিশনের মধ্যে তো কোনো পার্থক্য এখানে খুব মানে মানে সরকার ছাড়া তো নির্বাচন কমিশন না। নির্বাচন কমিশন তো আর তাদের নিজস্ব মন জনবল নাই যে এগুলো কন্ডাক্ট করার জন্য, সরকারের সহযোগিতা নিয়ে করবে। তো এই ধরনের আলোচনা এমন কোনো দোষের কিছু আমি দেখি না এখানে। হতে পারে। আচ্ছা, আরেকটা বিষয়, এটা তো একটা পলিটিক্যাল বিষয়গুলো, আমরা রাজনীতি নিয়ে কথা বলতে ভালোবাসি, আমাদের এই দেশের সাধারণ মানুষও হুম রাজনীতি নিয়ে কথা বলতে ভালোবাসেন, এই যে জন্য এই কারণগুলো বললাম। কিন্তু আমাদের যারা ব্যবসায়ী আছেন তাদের মধ্যে হুম গত কয়েকদিন ধরে কিন্তু একটা বিশাল আতঙ্ক বিরাজ করছে। হুম এবং সেই আতঙ্কটা হলো যে ট্রাম্পের আরোপিত যে পাল্টা শুল্ক, সেটা আমাদের প্রতিনিধিরা ওখানে গেলেন, যে অনেকদিন মিটিং টিটিং করলেন, কিন্তু ফল তো অশ্বডিম্ব। এবং আমি যদি গার্মেন্টের কথা বলি, পোশাক শিল্পে তো আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হলো ভিয়েতনাম। তো হুম। ভিয়েতনাম কি পেলো, আমরা কি পেলাম? এবং এই অসম প্রতিযোগিতার মুখে যে আমরা পড়ে গেলাম, এখান থেকে কি আমাদের সামনের দিনগুলি ব্যবসা বাণিজ্যের, এবং এখান থেকে তো পোশাক শিল্প থেকে তো আমরা আমেরিকার থেকেই প্রায় বোধ করি $8 বিলিয়ন আমরা ওখানে রপ্তানি করি। তো এটার কি অবস্থা দাঁড়াবে? এবং আপনার নিশ্চয়ই ব্যবসায়িক বন্ধু বান্ধব যারা আছেন তারা কি বলছেন আপনাকে? তারা এক ধরনের হতাশা তো আছে আমাদের। এর আগে আমি বলে দিয়ে যে আমাদের বাণিজ্য উপদেষ্টার সঙ্গে মার্কিন ট্রেড বডি যারা দেখেন তাদের 2 দিনের একটা আলোচনা ছিল। সেটা বৃহস্পতিবার ছিল লাস্ট ডেট, তার মানে এই ডেট এখন পার হয়ে গেছে। এর মধ্যে তাদের মিটিং হয়েছে। সেই মিটিং এর ফলাফল আমি যেটা দেখলাম আজকে সকালে, সেখানে আমাদের আশাবাদী হওয়ার মতো কিছু নাই। মানে যে প্রেস রিলিজে যেভাবে লেখে আর কি, ওই যে দুই পক্ষের আলোচনা হয়েছে, গঠনমূলক হয়েছে, হেন তেন এগুলা, কিন্তু হুম, কোনো হুম, এখানে কোনো নাই, রেজাল্ট আসে নাই। তো তাতে করে আমাদের জন্য আহ এখনো আলোচনাটা সামনে কোথায় যায় দাঁড়ায় আমি তো জানি না। আলোচনার ফলে আমাদের একটা সুযোগ আছে বলে সরকারি তরফ থেকে বলা হয়েছিল, কিন্তু এই আলোচনা যখন শেষ হয়ে গেছে উইদাউট ডিরেকশন, শুধুমাত্র বলা হয়েছে যে বাংলাদেশ ব্যবস্থা নেবে যাতে করে মার্কিন পণ্য বাংলাদেশে আসার যে ইয়েটা, সেটা যাতে আরো বাড়ে। এটুকুই আমি বাংলাদেশের তরফ থেকে দেওয়া হলো। আর বাংলাদেশকেও বিবেচনায় নেওয়ার জন্য তাদের তরফ থেকেও আহ্বান ছিল সেখানে। এইটাতে আমি বড় ধরনের কোনো রেজাল্ট, যদি রেজাল্ট বলেন তাহলে আমি বলবো যে রেজাল্ট কিছুই না, এখন হুম, হয়নি, শুধু বৈঠক হয়েছে। এটাই সরকার হয়তো সাফল্য দেখাতে পারবে। আমরা তো একেবারে বসে নেই, আমরা তো অ্যাক্টিভ ছিলাম। আমাদের বাণিজ্য উপদেষ্টা স্বয়ং ওইখানে গিয়েছে, ওয়াশিংটনে গিয়েছে বা আমেরিকাতে গিয়েছে, এবং আমাদের মহা কারিগর একেবারে, মানে হুম। এটা কি বলবো, মানে সব কাজের কাজই, এই যে কি উপদেষ্টা বানাইছে এটা তো ভুলে যায় আমার নাম, যাতে নিরাপত্তা উপদেষ্টা। নিরাপত্তা উপদেষ্টা, সে সে ছিল অনলাইনে। তারপর আমাদের আইটি বিশেষজ্ঞ, আরো হাবিজাবি যারা ছিল তারা ছিল। তথ্য বাণিজ্য মন্ত্রণালয়ের 2 জন কর্মকর্তা ছিলেন, সচিব ছিলেন। তো তাতে করে এটা দেখাতে পারবে যে আমরা অনেক কিছু করেছি। খলিলের প্রসঙ্গ আবার আসে যে যেই লোক বাংলাদেশে কোনোদিন একটা একটা দেশের অ্যাম্বাসেডারই ছিল না, সেই লোক পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছে, জিন্দিগিতে একটা অ্যাম্বাসেডারও ছিল না। এই লোক এখানে এসে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, তারপরে সমরাস্ত্র মন্ত্রণালয় সব বিশেষজ্ঞ হয়ে গেছে। তো এখানে রেজাল্টও আর কি হবে বলেন? হুম। এটা এর আসলে আগে আমাদের জন্য এর খুবই আগে গিয়ে ফ্রাস্ট্রেটিং। আবার সে বৈঠক করেছিল, কিন্তু এই 3 মাসের মধ্যেও আবার বৈঠক করেছিল, এর অশ্বডিম্ব মধ্যে নিয়ে আসছে। এর মধ্যে তারা বোধহয়, আমি যতটুকু জানি, প্রায় 20টার মতো বৈঠক তারা করেছে। কাদের সঙ্গে করেছে, খুব সিগনিফিকেন্ট কারোর সঙ্গে করেছে কিনা এটাও তো আমরা জানি না আসলে। না, নেতৃত্বের এই যুগে আজকে এবং যে গতকাল যে বৈঠকটা হয়েছিল এটা এটা সিগনিফিকেন্ট, ভালো, এটা এটা তাদের বড় সিগনিফিকেন্ট, রাইট। ধরনের কর্মকর্তার সাথে বৈঠক হয়েছে। কিন্তু আগে খলিল কার সাথে বৈঠক করেছে সেটাও প্রেস রিলিজ এসেছে, গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু সে কিন্তু তখন ওখানে গিয়েছিলেন। আরেকটা কথা বলা হচ্ছে ব্যবসায়ীদের পক্ষ থেকে, যে এখানে ব্যবসায়ী কোনো প্রতিনিধি রাখা নাকি উচিত ছিল, এবং ব্যবসায়ীরা এমনও বলেছেন যে আমাদের রাখলে আমরা তো আমাদের খরচেই যেতাম, কিন্তু আমরা যে কথাগুলি ব্যবসায়ী হিসেবে বলতে পারতাম, আমরা তো সরাসরি পার্টি, আমরা যেরকম বলতে পারতাম, এই সরকারি কর্মকর্তাদের মধ্যে সে ধরনের অ্যাটিটিউড, সে ধরনের আন্তরিকতা আছে কিনা এটা নিয়ে তারাই সন্দেহ করেছে। এটা এটা কি ভ্যালিড মনে করেন? পয়েন্ট। এটা হুম। একটা ভ্যালিড পয়েন্ট। আমি জানি না বশির সাহেব নিজে গার্মেন্টস ব্যবসা করেন কিনা, ওনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে উনিও এটা শেয়ার করতে পারতেন। আর যদি না থাকে, আমাদের প্রধান ট্রেড তো গার্মেন্টস না,
ওইটাই নিয়েই তো কথা হচ্ছে। ওদের সাথে তো অন্য কিছু আমরা পাঠাবো সেটাতে শুল্ক আরোপ করছে, সেটা তো না। আমাদের মেইন জিনিস যেটা, তাহলে সেই খাতের লোক নিয়ে যাওয়া উচিত ছিল। আমি জানি না নিয়ে গেছেন কিনা, বা ওনার নেয়নি উনি নেয়নি। পরামর্শ নিয়েছেন কিনা। যদি না নিয়ে থাকেন তাহলে এখানেও তো ভুল, এটা তো উচিত ছিল। আপনি খেয়াল করেছেন যে গতকালকে আমরা দেখলাম যে আমাদের সাবেক যিনি আইজিপি ছিলেন, মানে হাসিনার আমলের সর্বশেষ আইজিপি হুম। মামুন সাহেব, উনি রাজসাক্ষী হচ্ছেন এবং উনি বলছেন যে ওনারা ভুল করেছেন, ওই সময় ভুল হয়েছে। তো এই ধরনের বড় ঘটনায় রাজসাক্ষী হওয়ার উদাহরণ এর আগে অবশ্য আমরা সরাসরি এইভাবে প্রকাশ্যে দেখিনি। হয়তো আনঅফিসিয়ালি অনেকে হয়েছেন, বাট অফিসিয়ালি এরকম হয়েছে কিনা আমার স্মরণে পড়ে না। তো এইটা আপনি মোটামুটি একটা কি ইঙ্গিত মনে করছেন এই মামলার ক্ষেত্রে, এই মামলার বিচারের ক্ষেত্রে ইতিবাচক কিছু কিনা, অথবা মামুন সাহেবের মনে কি চলছিল, তার এই রাজসাক্ষী হওয়ার বিষয়টাকে বা আপনি কিভাবে দেখেন? এটা আমার কাছে দুই ধরনের। একটা হচ্ছে সরকার যে খুব তাড়াতাড়ি একটা রায় চায়, সেটা বাস্তবায়নের জন্য খুব সুবিধা হবে এখানে। হুম হুম। কারণ ইনভলভ যে আছে একটা লোক, সে নিজেই সাক্ষী দিচ্ছে আমাদেরকে এই নির্দেশ দিয়েছিল, ওই নির্দেশ দিয়েছিল, আমরা এটা করেছি। তো দোষগুলো ওইভাবে যায়। আর রাজসাক্ষী হলে নিজের পিঠ বাঁচানোর সুযোগ থাকে, সেদিক থেকে সে সেফ জোনে থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে হয়তো উনি বাধ্যই হচ্ছেন যে এই মুহূর্তে আর কি করার আছে। আমার তো এখানে আহ, এটা এটা না হলে আমি নিজেও ফেঁসে যাচ্ছি, এবং আমার নিজের আহ, করার কিছু নাই আর। কিন- কিন্তু বৃহত্তর আঙ্গিকে যদি আপনি চিন্তা করেন, ইটস এ গুড। একটা লোক এখানে ইনভলভ ছিল, সে আসলো এবং তথ্যগুলো আসবে, তাহলে সত্য রাইট। মিথ্যা মানুষ যাচাইয়ের সুযোগ পাবে। তাহলে সেই লোকটা কি ঘটেছিল, শেখ হাসিনা আসলে কি নির্দেশ দিয়েছিলেন, নাকি তারা নিজেরা উৎসাহী হয়ে এগুলো করেছেন, এগুলো মানুষ পর্যালোচনা করার সুযোগ পাবে, যদি বিচারটা বিচারিক খাতে হয় আর কি। আমরা তো বিচারের উপর আস্থা রাখতে পারছি না, কারণ আদালতে যা চলতেছে, যেভাবে এগুলো কি বলে ওদের ভাষায় আমরা বলতে চাই না। তো সেই সেই যেগুলো আহ, যে স্টাইলে বিচার চলতেছে, তো সেই স্টাইলে আমি বারবার বলি যে এটা তো আন্তর্জাতিক তো দূরের কথা, মানে অভ্যন্তরীণ ভাবে এটা স্বীকৃত হবে না। এগুলো এই রায় সব বাতিল হয়ে যাবে এক সময় এসে। এবং যে পদ্ধতিতে আদালত আগাচ্ছে, আদালতের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন, তো এখন সত্যিকার অর্থে যদি তারা বিচার চায়, মানে আদালত ঠিক মতো বসায়, তাহলে এখানে যদি, এবং মামুন সাহেব যদি সত্য তথ্য বলতে চান বা বলেন, তাহলে মানুষ একটা ধারণা পাবে যে এই অগস্টে এই ঘটনাগুলোতে সরকারেরই শুধু ভূমিকা ছিল, না সরকার যে বারবার অভিযোগ করছে আমরা নয়, আন্দোলনকারীদের ভিতর থেকেও একটা শক্তি এই হত্যাকাণ্ডের জন্য জড়িত। তাতে করে এই যে এক ধরনের মেসাকার হয়েছে, বহু তরুণের প্রাণ গেছে, বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, আহত হওয়ার ঘটনা ঘটেছে, যেটা শেখ হাসিনা সরকার বারবার বলছে যে আমেরিকার হাত আছে বা অন্য বহিঃশক্তির হাত আছে, বা আওয়ামী লীগ এখনো যেটা দাবি করে। তো এটা একটা খোলাসা হওয়ার একটা সুযোগ আছে। কিন্তু মামুন সাহেব যে একটু রাজসাক্ষী হয়ে গেলেন, পার পেয়ে যাবেন, এইটাই কি সব শেষ হবে? এটা আমার তো মনে হয় না। কারণ এই বাহিনীকে আসলে আহ, যথাযথ যদি ভূমিকা পালন না করে, সেটার জন্য কি শুধু প্রধানমন্ত্রী দায়ী থাকবেন? না, তাদেরও দায়িত্ব আছে যারা এখানে বড় কর্মকর্তা ছিলেন। কারণ শেখ হাসিনা এসে তো গুলি চালাবেন না, শেখ হাসিনা এসে তো আপনার এই আন্দোলনকারীদেরকে দমন করবেন না। হ্যাঁ, আন্দোলনকারীদের সাথে উনি আলোচনায় যেতে পারেন, কিন্তু একটা সহিংস ঘটনা যেটা হচ্ছে, সেই সহিংসতার দায় তো পুলিশ এড়াতে পারবে না। পুলিশ যদি অন্যায়ভাবে ওই সময় জুলাই আন্দোলনের যে সমস্ত শহীদ হয়েছে, যারা আন্দোলনে প্রাণ দিয়েছে, তাদেরকে যদি অন্যায়ভাবে আহত করে, অন্যায়ভাবে নিহত করে, তাহলে তো তার বিচার তাদেরকেও দিতে হবে। আমাদের মূল সমস্যা হচ্ছে যে আমরা অস্ত্রে সজ্জিত করেছি আমাদের বাহিনীগুলোকে, সব কয়টাকে। আমরা কিন্তু ইন্টারন্যাশনাল মানের অস্ত্র দিচ্ছি আমাদের এই সমস্ত বাহিনীগুলোকে। বিশেষ করে 111-এর পরে, 9/11-এর পরে সারা দেশে সারা বিশ্বে যেভাবে আতঙ্ক এবং জঙ্গিবাদ নিয়ে কথা হয়েছিল, সেই ক্ষেত্রে আমরা ওয়েল ইকুইপড হয়েছি, আমরা অস্ত্র দিয়েছি। কিন্তু এই অস্ত্রগুলোর ব্যবহারের যে বিষয়টা, আমরা না, তৃতীয় বিশ্বের অন্যান্য দেশগুলো আমি বলবো যে
আপনি একজনকে অস্ত্র দিয়ে দিলেন, কিন্তু অস্ত্র যে সামাল রাখতে হয়, অস্ত্রের যে ব্যবহার, অস্ত্র কোথায় ব্যবহার করবেন, এই যে প্রশিক্ষণ, আপনাকে যে মানবিক কিছু নির্দেশনা, মানবাধিকার কোথায় লঙ্ঘন করছেন, সেই সমস্ত বিষয়গুলোকে জোর দেওয়া হয় নাই। এটা শেখ হাসিনা সরকার জোর দেন নাই। জোর দিলে এত অ্যাগ্রেসিভ হত্যাকাণ্ড হতে পারে না। এবং এই যে মামুন সাহেবরা যারা এখন রাষ্ট্রাক্ষী হচ্ছেন, তারাও সেগুলোকে গুরুত্ব দেন নাই। তারা দিয়েছেন পোস্টিং, কার কোথানে পকেট ভরবে সেগুলো নিয়ে ব্যস্ত ছিলেন। এক একজন পুলিশ কর্মকর্তারা কি সাধু ছিলেন? এরাই তো সবচেয়ে বড় দুর্নীতিবাজ ছিল। এবং 2018 সালের নির্বাচনে তো এদেরই প্রধান ভূমিকা ছিল। এরা, এনএসআই, এই দুই গোষ্ঠী একসঙ্গে বড় ভূমিকা পালন করেছিল ওই নির্বাচনে। এবং এই পুলিশের লোকগুলো আর ইউএনও, প্রশাসনের যে ডিসি, এরা মিলে তো ঠিক করেছে। রাতের ভোট কি আওয়ামী লীগ করেছে? রাতের ভোট তো এরাই করেছে। এরাই তো এনশিওর করেছে আওয়ামী লীগকে 100% ভোট দিয়ে দিতে হবে। আওয়ামী লীগ নিজেই তো অবাক হয়ে গেছে, 100% ভোট দিয়ে আমরা কি করব। আমরা তো চেয়েছিলাম ওরা অন্তত 50-60 জন, না হয় 70 জন আসুক। তো এরা এই কারিগর গুলো তো, এই পুলিশ গুলাই তো, এই মামুন সাহেব তো তখন, আমি জানি না সে তখন দায়িত্বে ছিল কিনা 18 সালে, যদি থেকে থাকে। 18 সালে বোধহয় সে ছিল না, না যে না ছিল ছিল না। তার উত্তরসূরি পূর্বসূরি যারা ছিল, এদেরকে তো ফাঁসি দেওয়া উচিত। এরাই তো এরাই তো সরকারকে ডুবিয়েছে এবং একটা আওয়ামী লীগকেও ধ্বংস করেছে এরা। কিন্তু এরা বিভিন্ন থানাতে, বিভিন্ন উপজেলায় এরা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের ভূমিকা পালন করেছে। আমি একেবারে শেষ প্রশ্নটা আপনার কাছে করছি, যদি সংক্ষেপে বলেন তাহলে ভালো হয়। সেটা হচ্ছে, আপনি দেখছেন এই জাতীয় ঐকমত্য কমিশন, এরা প্রায় প্রতিদিনই কিন্তু বিভিন্ন পলিটিক্যাল পার্টি নিয়ে মিটিং করছে, এবং সেই মিটিং আলোচনা হচ্ছে। অনেকে বলছেন যে চা বিস্কুটও খাওয়া দাওয়া হচ্ছে। কিছু কিছু বিষয়ে তারা ঐক্যমত্য পড়ছে, কিছু কিছু আংশিক হচ্ছে। কখনো কখনো আলী রিয়াজ সাহেবও অভিমান করছেন যে এভাবে হচ্ছে না। আবার কালকে দেখলাম যে বিএনপি বললেন যে আমরা কি 5 নম্বর দল, আমাদের এত পরে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে কেন, বাইরে এসে আর কি। তো এই যে সব মিলিয়ে যা চলছে এই জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য, এটাকে আপনি সর্বশেষ কিভাবে মূল্যায়ন করবেন? আমি দেখলাম যে ওনারা আলী রিয়াজ ইয়ের সঙ্গে দেখা করেছেন, প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, যিনি এই কমিটির প্রধান। ওনাকে ব্রিফ করেছেন যে কি কি হলো। এবং সেই নিউজে আমি যেটুকু দেখলাম, সেখানে বলা হচ্ছে যে আহ, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো আছে, ইলেকশন কমিশন বা আদার্স, যেগুলো যারা স্বায়ত্তশাসিতর মতো কাজ করে, সেখানে নিয়োগগুলো কিভাবে হবে, এই বিষয়টাকে উপরই গুরুত্ব দিতে বলেছেন। সরকার এসে তার ইচ্ছা অনুযায়ী ইলেকশন কমিশনার বা তার ইচ্ছা অনুযায়ী বিচারপতি বা এই জাতীয় নিয়োগ যাতে না করতে, বিচারপতিটা অবশ্য আলাদা, এই 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 জাতীয় প্রতিষ্ঠান আরো যেগুলো আছে আর কি, এখানে যাতে নিয়োগের ব্যাপারে মানে স্বচ্ছতা থাকে, সেরকম সেটার উপর জোর দিয়েছেন। ইনি আরেকটা জোর দিয়েছেন যে ইচ্ছে মতো যাতে সংবিধান পরিবর্তন না করতে পারে, সেরকম একটা ব্যবস্থা নিয়ে যেতে। আর নারী আসনে যে 100 আসনের কথা বলা হচ্ছে, এটা কোনো অবস্থাতেই আর ওই যে হাত তোলা ইলেকশনে হবে না। এটা সরাসরি আপনার নির্বাচনের কথা বলেছেন। এই তিনটে ইস্যুতে জোর দিয়েছেন। কিন্তু আর ঐক্যমতের যদি কথা বলেন, কোনো বিষয়ে তো ঐক্যমতের কিছু নেই। আপনি ঠিকই বলেছেন যে তারা চা বিস্কিট খাচ্ছে। কিছু কিছু বিষয়ে তাদের আহ, এত বিস্তৃত যাচ্ছে। বিশেষ করে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট কি হবে, আগামী কেয়ারটেকার গভর্নমেন্টের কি হবে। আসলে তো তাদের প্রধান কাজ হচ্ছে যে এটা, যেটার জন্য এত আন্দোলন, যেটার জন্য সরকার পরিবর্তন, তিনটা ইলেকশনে যথাযথ না হওয়া, সেটারই তাদের এখনো ঠিক হয় নাই। যে ক্যাটেগরি চিফ কে হবে, সেটাকে আগের মতো আহ, অবসরপ্রাপ্ত বিচারপতি হবে না অন্য কেউ হবে। এখন তারা বলছে যে আমাদের যে দুই কক্ষ বিশিষ্ট সংসদ হবে, দুই কক্ষ বিশিষ্ট সংসদের ব্যক্তিরা মিলিয়ে একটা কমিটি করবে। সেই কমিটির একেবারে বিজ্ঞজন বা বয়স্ক যিনি, উনি সভাপতি থাকবেন। উনি প্রস্তাব করবেন কে হতে পারে, তখন রাজনৈতিক দলগুলো এখান থেকে ঠিক করবে। এটা এক ধরনের সর্বদলীয় সিদ্ধান্তের কথাটা বলা হচ্ছে। মন কথা, আগের মতো আহ, একজন বিচারপতি এসেই দখল করে ফেলবেন, তিনি তার মতো করে, দখল বলবো না, এখানে একজন বিচারপতি এসে পদাধিকার বলে হয়ে যাবেন এবং তিনি তার মতো উপদেষ্টা পরিষদ করবেন, সেটা না। এখানে উপদেষ্টা পরিষদ তিনি তার মতো করবেন, কিন্তু তারা আগে ঠিক করে দেবেন কে হবে। আমি জানি না, হয়তো এটাও ভালো পদ্ধতি হতে পারে, কারণ আগেরটা যেহেতু ফেল খেয়েছে, যখন বলা হুম হয়েছে যে হুম হুম। তখন বিচারপতি কে হবে এটা নিয়ে প্রতিযোগিতা ছিল। রাইট, বয়স বাড়ানো কমানো ছিল। হ্যাঁ। জি জি।
আমরা মোটামুটি বুঝতে পারছি যে আসলে আপনি কিছু কিছু ক্ষেত্রে আশাবাদী, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার আশাটা সেরকম নাই। তো সরকার কিভাবে এটা শেষ করবেন, আলী রিয়াজ সাহেব কিভাবে শেষ করবেন। নাহিদ আক্তার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে আপনাকে শুনতে পাচ্ছেন। আমাকে আমন্ত্রণ জানার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অন্য মঞ্চের যে দর্শক শ্রোতা আছে তাদের সবাইকে শুভেচ্ছা। আপনি শুনলেন, আমি বেশ লম্বা একটা ভূমিকা দিলাম। আমার ধারণা এই ভূমিকা শুনে আপনি অলরেডি বিরক্ত হয়ে গেছেন। কিন্তু আমরা যদি একটা একটা করে ধরি, ধরুন এই যে মেট্রো রেলে যে বিয়ারিং প্যাড পড়ে গেল, যে লোকটা মারা গেল, আমি ভাবছিলাম যে নতুন একটা সংসার, খুবই কম বয়স কিন্তু, ছোট বাচ্চাটাকে দেখে আমার বারবার মনে হচ্ছিল যে বাবার চেহারাটাই এখানে মানে তার মুখের মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম। খুবই সুদর্শন ছিলেন ভদ্রলোক। তো এই সংসারটা কিন্তু তছনছ হয়ে গেল। রাষ্ট্র তাকে 5 লাখ টাকা হয়তো ক্ষতিপূরণ দিল। একটা মানুষের জীবন কি টাকা দিয়ে হয়? তো এখানে রাজনীতি কি করবে? এই ঘটনার পর আমি কোনো একটা পলিটিক্যাল পার্টিকে দেখিনি কিন্তু যে এটা নিয়ে কোনো কিছু কথা বলতে, কোনো প্রতিকারমূলক কোনো ব্যবস্থা নিতে। তারা তো তাকে হেল্প করে, যে লোকটা মারা গেছে তাকে তো আর ফেরত পাবো না আমরা, কিন্তু ওই পরিবারটাকে তো হেল্প করার জন্য কোনো পলিটিক্যাল পার্টিকে এগিয়ে আসতেও দেখলাম না। তো রাজনীতির দায়িত্ব কি কেবল ওই জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট এবং ভোট এবং ফেব্রুয়ারিতে এবং অমুককে আসতে, নির্বাচনে না দেওয়া অথবা আনতেই হবে এটা বলা, এটাই এর মধ্যে সীমাবদ্ধ? অন- দারুণ কন্টেম্পোরারি এবং এই সময় খুব প্রয়োজনীয় কিছু প্রশ্ন আপনি করেছেন। প্রথমে আমি আসলে একটা কথা বলতে চাই যে রাজনীতির সাথে যে আমাদের ডেইলি লাইফের যে স্ট্রাগল, বাংলাদেশি মানুষ যে ভয়ঙ্কর রকম স্ট্রাগলের মধ্যে থেকে যায়, সেটার কি সম্পর্ক এবং তাদের থেকে আমাদের কি আশা। আপনি দেখবেন যে আমাদের দেশটা এমনই একটা দেশ যে আপনি সকালে বের হচ্ছেন, আমরা জানি না যে আমরা জীবিত অবস্থায় ফিরে আসবো কি না। তার মানে কি যে এতে এতে বোঝা যায়, এক কথায় বা এক লাইনে আনসার দেওয়া যায় যে আমাদের রাষ্ট্র কি ব্যর্থ, বা এই প্রশ্নটাও করা যায়, বলা যায় যে হয়তো আমরা একটা ব্যর্থ রাষ্ট্রে বসবাস করছি, যেখানে নানা সমস্যায় জর্জরিত আমরা একেবারে। মানে আমি কালকে কিছু কথা বলেছিলাম যে আমাদের যে বেসিক নিডস গুলি সেগুলিও কিন্তু এখন পর্যন্ত ফুলফিল হয়নি। হ্যাঁ, যেমন আমাদের যে যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, আপনি আপনি যদি এগুলি দেখেন, এই যে এই তিন চারটা জিনিস পর্যন্ত এখন এখন পর্যন্ত একটা দেশ অ্যাড্রেস করতে পারেনি। তাহলে রাজনীতির সাথে আমার ব্যক্তিগতভাবে কি সম্পর্ক? আমি একটা মানে পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে বসবাস করি, তাই না? আমরা সবাই রাজনৈতিক জীব। এখন আম, রাষ্ট্রের সাথে আমাদের সবারই দেনা পাওনার সম্পর্ক আছে। রাষ্ট্র এনশিওর করবে যে আমার মৌলিক চাহিদাগুলি পূরণ হচ্ছে কিনা, আমি বেঁচে থাকতে পারছি কিনা। হ্যাঁ, তাহলে আহ, প্রতিদিন সকালবেলা যখন আমি বাইরে যাই, তখন যে আমার জীবনের দায়িত্ব, সেই দায়িত্বটা কে নিবে? এখন দেখেন, আমাদের যখন এই সংস্কার এই জুলাইয়ের পরে শুরু হয়েছিল, তখন আমরা মনে করেছিলাম অ্যাটলিস্ট আমাদের ফান্ডামেন্টাল বেসিক নিডস গুলি পূরণ হবে। কিন্তু দেখা যায় কি জানেন, যে বেসিক নিডস তো দূরের কথা, ওই আবার পুরানো কাসুন্দি ঘাটছে। সেটা হচ্ছে যে পেপারে আর কি, আইন পেপারে লেখে, পেপারে সনদ বানায়, পুরনো জিনিস পরিবর্তন করে স্কেপ রুট তৈরি করে। আমার কাছে এগুলি কি জানেন, প্রত্যেকটা সরকার যখন আসে তাদের জন্য ইজি পালানোর ব্যবস্থা, যেটা যে যে আম, যে যে পয়েন্ট অ্যাড করলে হবে সেটা করছে, এবং তার যাতে সুবিধা হয়, তার নামটা লেখা থাকে। একটা সময় বলবে জুলাই সনদ ইকুয়ালস হচ্ছে ইউনুস গভর্নমেন্ট। এই যে লেগেসিটা ধরে রাখা, এখানে কি আমাদের জীবনযাত্রার মান কোনো কোনো জায়গা থেকে পরিবর্তন হচ্ছে? আমরা কি একটা ভালো সেফ ইভেন মেট্রো রেল পর্যন্ত পেয়েছি কিনা? দেখেন, এটা কি কল্পনা করা যায়? আমি ইংল্যান্ডে দেখেছি, বিশ্বের বিভিন্ন জায়গায় দেখেছি, মেট্রো মানে আন্ডারগ্রাউন্ড বলেন, মেট্রো বলেন বা সাবওয়ে বলেন, যাই বলেন, এগুলি ভেঙে বা এগুলির আহ, কোনো কিছু কারো গায়ে পড়ে কেউ মারা গেছে এরকম রেকর্ড আপনি দেখবেন না। শুধু টেরোরিস্ট অ্যাটাক ছাড়া এই ধরনের ইনসিডেন্টস মানে রেয়ার, এটা কল্পনা করা যায় না। আমাদের কয়দিন আগে মেট্রো রেল হলো, এই এখনই সেই মেট্রোতে একটা একটা ইয়াং মানুষ, সে তার জীবনটা ওইখানে সমাপ্তি। আপনি তার পরিবারের কথা চিন্তা করেন। এখানে কি হয় জানেন,
আপনি যখন দেখবেন যে বড় ধরনের একটা ক্রাইসিস হয়েছে বা কারো প্রাণ গিয়েছে, সেটার জন্য 5 লাখ টাকার সামান্য কিছু অনুদান মানে অর্থ দিয়ে সেটাকে সর্ট আউট করা হয়। বা ওই ওয়াইফকে নাকি একটা চাকরি দিয়েছে বা চাকরি দিবে। আচ্ছা, তাহলে একটা চাকরি দিলাম, তাকে 5 লাখ টাকা দিলাম, তাহলে আমার প্রবলেম কি সলভ হয়ে গেছে? আর কেউ মরবে না? আপনি গ্যারান্টি দিতে পারবেন যে এই 5 লাখ টাকা দেওয়ার পরে অন্য কেউ ওই ওই একই ধরনের অ্যাক্সিডেন্টে মারা যাবে না? তার মানে কি, প্রবলেমের যে রুট, সেই রুটে তো কখনো কেউ যায় না। সারফেসে মলম লাগিয়ে দেওয়া হয়, ভেতরে কোনো ডিজিজ আছে কিনা সেটা কখনো আইডেন্টিফাই করা হয় না। এদেশে যখনই কোনো কিছু, কোনো ইনফ্রাস্ট্রাকচার বা কোনো ডেভেলপমেন্ট হয়, সেগুলি ভীষণ রকমের করাপ্ট এবং অনেক ভেজাল মিলিয়ে করা হয়। আপনি দেখবেন যে রাস্তা বানানো, এটা বাংলাদেশের সবাই জানে। রাস্তার পিচ ঢালাই করার পরে আপনি হাত দিয়ে ওগুলি উঠাতে পারবেন, 2 দিন পরে ভেঙে যাবে। যে কন্ট্রাক্টররা কোটি কোটি টাকার মালিক হয়ে যায় শুধু এই ব্যবসা করে। তার মানে কি, আপনার উন্নয়ন আপনার টাকা দিয়ে হচ্ছে, এবং আপনার টাকাটা যখন মিসইউজ হচ্ছে, ওইটা যখন একটা নির্দিষ্ট গোষ্ঠীর পকেটে যাচ্ছে, তখন এইভাবেই প্রতিনিয়ত জীবন যেতেই থাকবে। সুতরাং রাষ্ট্রের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা তৈরিই হয়নি। আমরা কখনো নাগরিক হয়ে উঠতে পারিনি। আমরা হয়েছি প্রজা, এবং আমাদেরকে শোষণ করা হয় এখানে। না, আপনি এটা এই যে বললেন যে আমরা মানে নাগরিক হয়ে উঠতে পারিনি, নাগরিক হয়ে উঠতে পারার মতো কোনো উদ্যোগ কি আপনি কোনো আমাদের কোনো সংগঠনের মধ্যে দেখেছেন কিনা কখনো? না, আমি কখনো কোনো নাগরিক মানে হয়ে ওঠার প্রচেষ্টাটা আমি আম, নিজেদের মানে আমাদের মধ্যে হয়তো কিছুটা আছে, কিন্তু এখানে আমাদের শিক্ষার মারাত্মক অভাব আছে। আমি দেখবেন প্রায়শই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি। তাহলে এই যে আপনার সিভিক যে ডিউটিগুলি আছে, আমি একজন সিটিজেন হিসেবে সেগুলি পালন করছি না। আমি জানি না আমার রাইট কি, আমি জানি না আমার রেসপন্সিবিলিটি কি। কারণ কি, আমাকে এগুলি শেখানো হয়নি, আমি শিখিনি। আমাদের স্কুলিংয়ে, শিক্ষা ব্যবস্থায় মুখস্থ নির্ভর এক ধরনের এডুকেশন সিস্টেম। সেখানে স্কিল তৈরি হয় না, সেখানে সিভিক সিটিজেন তৈরি করা হয় না, যে কিনা জানবে যে তার আর, আর, কি কি অধিকার রয়েছে রাষ্ট্রের কাছ থেকে, সে কি কি নিতে পারে, আর রাষ্ট্রকে তার কি দিতে হবে। এই যে দেখেন, আম, আপনি 2 দিন আগে নিশ্চয়ই দেখেছেন যে ট্রেনে ঢিল মারছে। আপনি শুরুতেই বলেছিলেন ট্রেনে ঢিল মারছে, তা দাবি আদায়ের জন্য সে পাবলিক প্রপার্টিকে ভাঙছে। এখন একটু বিগত দিনেও যদি আমরা তাকাই, দেখবেন এই যে মব তো হঠাৎ করে তৈরি হয়নি, মব ধীরে ধীরে তৈরি হয়েছে। কারণ কি, আমরা চাইলেই বাসে আগুন দিতে পারি, আমরা চাইলেই 32 নম্বর ভাঙতে পারি, আমরা চাইলেই কাউকে ধরে রাস্তায় পিটিয়ে মেরে ফেলতে পারি। মানে আমরা জানি যে আমাদের একটা মব যে মেন্টালিটি, এই যে মব, আগে কিন্তু মব মেন্টালিটি তৈরি হয়, তারপরে মব ভায়োলেন্স তৈরি হয়, তাই না? এখন এই এই মব কে ঠেকাবে? মব ঠেকাবে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ল অ্যান্ড এনফোর্সমেন্ট একটি কথাটা আছে না, এনফোর্স করতে হবে। আমাদের ওই যে দেখেছেন না যে আমরা শুধু কথা বলেই যাচ্ছি যে জুলাই সনদ সনদ হচ্ছে আমাদের কনস্টিটিউশন, কিন্তু এইগুলি লিখে লিখে যে পাতা পাতা ভর্তি করে দিচ্ছে, সেগুলি কি আসলে এনফোর্সমেন্ট হচ্ছে, প্রয়োগ হচ্ছে? প্রয়োগ কোথাও হচ্ছে না। কারণ একটা দেশে এই পরিমাণ মব কি করে তৈরি হয়? একটা দেশের নতুন যে ইয়াংস্টাররা, একেবারে ভবিষ্যৎ প্রজন্ম, তারা কিভাবে মব হয়? তাদেরকে কেন মব বানানো হয়? মব তো তৈরি করা হয়, মব কখনো নিজে থেকে হয় না। এই মেন্টালিটির মাধ্যমে যখনই আপনার রাষ্ট্রপ্রধান বলবে যে প্রেশার গ্রুপ, আপনার আম, মানে চিফ অ্যাডভাইজারের যে ইয়ে আছে প্রেস উইং, তারা বলবে যখন যে এরা প্রেশার গ্রুপ, তখন তো মব তৈরি করা হয়। কারণ মবকে তারা বানিয়েছে, কারণ কি মব হচ্ছে টিকে থাকার অস্ত্র। এখন দেখেন যে তার মানে কি, যে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্র, এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র কি করে, বিহেভিয়ারকে কন্ট্রোল করে। ধরেন আমি যা ইচ্ছে তাই করতে না পারাটাই তো রাষ্ট্রের দায়িত্ব, যাতে আমি আম, মানে ঢিল, যে আমার যে প্রপার্টি, পাবলিক প্রপার্টি, আমি জানি না যে এটা আমারও প্রপার্টি, এটা উপরে আমার দায়িত্ব রয়েছে। আমি আমার যে দেশের প্রপার্টিগুলি আছে সেগুলি আমার টাকায় গড়া, এবং সেগুলিকে আমি প্রিজার্ভ করব, সেগুলিকে আমি রক্ষণাবেক্ষণ করব। কিন্তু আমি কিন্তু সেটা জানি না, আমাকে সেটা শেখানো হয়নি। আমি কি দেখছি, রাষ্ট্র বনাম আমি। এখানে কিন্তু রাষ্ট্র দাঁড়িয়েছে ও রাস্তার ওই পারে, আমি রাস্তার এই পারে। তার মানে কি, বনাম তৈরি হচ্ছে, আস ভার্সেস দেম তৈরি হয়েছে। এখানে কিন্তু
এখানে কিন্তু আজ তৈরি হয়নি, যে আমরা তৈরি হয়নি, যে আমরা একটা টিম, টুগেদার উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এবং আমরা একসাথে দাঁড়িয়ে আমরা দেশটাকে ঠিক করব, দেশটাকে সামনে নিয়ে যাব। কিন্তু কি হচ্ছে, পাবলিক ভেঙে চুরে সব তছনছ করে দিচ্ছে। একটা একটা গাড়ি, একটা রেল, মানে একটা ট্রেন কি পরিমাণে এক্সপেন্সিভ, বাংলাদেশের তো ওই পরিমাণ ইনভেস্টমেন্ট করার এবিলিটিও না, একটা গরিব দেশ, এটা তো জানতে হবে। সেই গরিব দেশের প্রপার্টিগুলি প্রতিদিন ভাঙছে। সেদিন দেখবেন সিটি ইউনিভার্সিটিতে কয়েকটা বাস পুড়িয়ে দিয়েছে। এই বাসগুলি পুড়িয়ে দিলে ওইটার উপরে আবার ইনভেস্ট করা, আবার কেনা, এইটা তো মানুষ জনগণের পকেট থেকে এই পয়সাগুলি যাচ্ছে। তাহলে এই যে বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যার একটা হচ্ছে সিভিক ডিউটি, যেটা রেসপন্সিবিলিটি, সেটা কখনো শিক্ষা ব্যবস্থা এবং রাষ্ট্র শেখাতে পারেনি, এবং রাষ্ট্র সেটাকে কখনো এনফোর্স করেনি। যার ফলে টু ওয়ে কমিউনিকেশনটা হচ্ছে না, যে মানুষ বুঝতেই পারছে না যে আমি নাগরিক, আমি এই দেশের যা কিছু সম্পদ আছে সেটা আমারও। সে জানে যে এইটা হচ্ছে রাষ্ট্রের সম্পদ, মানে হচ্ছে এটা সরকারের সম্পদ, এবং আমি যখনই দুঃখী হব বা আমাকে যখনই বঞ্চিত করা হবে, আমি ওর সম্পদ ভাঙবো। কিন্তু এটা যে আমি তার সম্পদ ভাঙছি না, এটা যে আমি আমার সম্পদ ভাঙছি, এই শিক্ষাটা তো দিতে হবে, এনফোর্সমেন্টের মাধ্যমে দিতে হবে, তার বিহেভিয়ারকে কন্ট্রোল করে দিতে হবে। তাহলে নাগরিক হয়ে ওঠার একটা প্রক্রিয়া আছে, এটা লম্বা আলোচনা, যে কিভাবে মানুষ নাগরিক হয়ে ওঠে। এটা দুই পক্ষের যে একটা সমঝোতা, সেটার মাধ্যমে মানুষ নাগরিক হয়ে ওঠে। একদম এই জায়গাটা ঠিক আছে, আপনি যেটা বললেন যে টু ওয়ে কমিউনিকেশন, যে ব্যাপারটা, যে আমি যে ভাববো এটা আমার, কিন্তু আমি তো দেখি যে ওর কাছ থেকে কিন্তু আমি সে আচরণটা পাই না। যখন আমি, সরকারটা আমার, সরকারটা আমি তৈরি করেছি, কিন্তু সরকার যখন আমার প্রতি যে আচরণটা করে, সে আচরণটা যখন মনে হয় যে তারা একটা দূরবর্তী কোনো দ্বীপের অধিবাসী, আমাদেরকে শাসন করছে, আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছে, তখনই কি এই ক্ষোভ তৈরি হয় একটা, মানে আপনার মনোজগতে অথবা সাবকনসিয়াস মাইন্ডে। সেখান থেকে কি এই ধরনের আপনার এই যে ভাঙার মানসিকতা অথবা সবকিছু গুড়িয়ে দেওয়ার মানসিকতা তৈরি হয়? এটা অসাধারণ একটা কোয়েশ্চেন করেছেন। মানে আহ, যেটা হয়েছে যে সরকার এটা শেখায়, কারণ সে ওই ভায়োলেন্সটা নিজে করে। সে যখন ওই ভায়োলেন্সটা করে, ওই ভায়োলেন্সটা সারা দেশের মানুষের মধ্যে আর কি কন্টামিনেট করে, সংক্রামিত হয়। যেমন ধরেন, আমি একটা খুব সিম্পল উদাহরণ দিই। এই যে আমাদের অটোরিকশাগুলি হয়েছে না বাংলাদেশে, সেই অটোরিকশাগুলি মাঝে মধ্যে মেইন রোডে চলে যায় যেখানে তার যাওয়ার কথা না। তখন কি হয়, সেগুলিকে সেখানে ভেঙে চুরে গুলিয়ে দেয়। সেখানে ওটাকে পুলিশ কি করে, সেটা কে ভাঙে। তারপরে হচ্ছে আপনি দেখবেন যে পুলিশ নিজেও মারাত্মক রকম জুলুম করে, যে কারণে আপনি দেখবেন ঐতিহাসিকভাবে বাংলাদেশ পুলিশের প্রতি সাধারণ মানুষের একটা বিতৃষ্ণা, এবং তাদেরকে মানুষ ভয় পায়, তাদেরকে মানুষ ভালোবাসে না, মানুষ বোঝে না যে তারা আমাদের রক্ষা করবে, তারা আমাদের প্রোটেকশনের জন্য পুলিশ ফোর্স এদেশে। কিন্তু আমরা কিন্তু জানি যে পুলিশ আমাদেরকে, আমি একটু লকে ভায়োলেট করলে, অথবা পুলিশের যদি টাকার প্রয়োজন হয়, সে আমাকে থামিয়ে আমার বাইকটাকে কর্নারে নিয়ে আমার কাছ থেকে 1,000 টাকা নিয়ে ভয় দেখিয়ে ছেড়ে দিবে, এই তো। তো একে হচ্ছে একটা গরিব যে ব্যক্তি, যে কিনা ধরেন সারা জীবনের তার যে উপার্জন দিয়ে সে একটা অটোরিকশা কিনেছে, সেটাকে যখন পুলিশ ভেঙে দেয়, সেই ভেঙে দেওয়ার ফলে তার কি ক্ষোভ তৈরি হয়। সে তো তখন এই জিনিসটাকে মানে তার ভেতরে পুষে রাখে। তো এরকম করে প্রতিনিয়ত যখন আমরা বঞ্চিত হই, ওই যে সেদিন মেট্রো রেলে যে যে যিনি মৃত্যুবরণ করেছেন, তার বাচ্চাটা একটা ক্ষোভ নিয়ে বড় হবে, বড় হয়ে সে কিন্তু রাষ্ট্রকে তার মনে করবে না, সে মনে করবে যে রাষ্ট্র বনাম আমি। এবং এই তখন এই যে সেভাবে এই রাষ্ট্রর একটা প্রবলেমের জন্য, এই রাষ্ট্রর একটা ফল্টি ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমার বাবা মারা গেছে, এই ক্ষোভটা এইভাবে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। বা ওই যে গরিব মানুষের টি স্টলগুলি, চায়ের দোকানগুলি যে ভেঙে উচ্ছেদ করে দেওয়া, সময় না দেওয়া, তাদেরকে আপনি দেখবেন কখনো 1 সপ্তাহের নোটিশ দেয়া হয় না, বা খুব একটা বা বস্তি ভাঙা, এই ধরনের যে রাস্তার পাড়ের যে ভেন্ডারদের উচ্ছেদ করা, এই মানুষগুলি আসলে যাবেটা কই, এই মানুষের কি করার বা আছে। হ্যাঁ, এগুলি বেআইনি, আমি বুঝতে পারছি, কিন্তু বেআইনি হলেও তাকে তো সুযোগ দিতে হবে। আমার তো ভাবতে হবে, রাষ্ট্রের তো ভাবতে হবে, মানুষটা ভীষণ গরিব, না হয় কি সে রাস্তার পাড়ে দোকান নিয়ে বসেছে? তাহলে তাকে যখন আমি উচ্ছেদ করি, তার যে
ঘটিবাটি আছে না, তার জিনিসটুকু তাকে আমি নিয়ে যেতে দেই। তাকে যে রিক্সাটা আপনার মেইন রোডে যাচ্ছে, তাকে আমি, যদি আমার আইন শৃঙ্খলা বাহিনী যদি স্ট্রং থাকে, আমার যদি ওই প্রোটেক্টিভ একটা মেজার থাকে যে এখানে কোনোভাবেই রিক্সা প্রবেশ করতে পারবে না, তাহলে আপনি যেতে দিবেন না। যেমন ধরেন ওখানে হুট করে কিভাবে ঢুকে যায়, কারণ ঢোকার সুযোগ আছে বলে ঢুকে যায়। সুযোগটা আপনি যদি কিছুতেই না দেন, আচ্ছা ক্যান্টনমেন্টে কি ঢুকতে পারছে? পারছে না। কারণ হচ্ছে ওখানে কড়া আইন আছে। তার মানে কি জানেন, যে এই বিহেভিয়ার গুলিকে কন্ট্রোলই করা হচ্ছে না, যার ফলে কি হয়, যে আচরণকে যখন আমরা কন্ট্রোল না করি, উম এবং কন্ট্রোলের জন্য আমরা যখন বিধ্বংসী, মানে রাষ্ট্র যখন বিধ্বংসী হয়ে ওঠে, রাষ্ট্র একই রকম জুলুম করে, যার ফলে ওই নাগরিকদের ভেতরে ওই সেম যে মেন্টালিটি, ওই যে মব মেন্টালিটি তৈরি হয়, তারা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে যে আমি প্রতিশোধ করব। তার প্রতিশোধটা তো সে বরাবর দেখছে, কারণ বিএনপি যখন ছিল তখন আওয়ামী লীগকে দমিয়েছে, আওয়ামী লীগ যখন ছিল বিএনপি কে রাজনীতি করতে দেয়নি, দমিয়েছে। এখন যারা আছে তারা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না। এভাবে তারা দেখছে যে সবাই প্রতিহিংসার রাজনীতি করে। তাহলে প্রতিহিংসাটা আসলো কোত্থেকে? একদম স্টেট স্পন্সর্ড না, স্টেট স্পন্সর করেছে, স্টেট শিখিয়েছে। স্টেট যদি মা বাবা হয়, তারা তো বাচ্চাদের শেখায়, তারা শিখিয়েছে যে আপনারা হচ্ছে মব ফর্ম করতে পারবেন, আপনারা বিধ্বংসী হয়ে উঠবেন, আপনাদেরকে আমি মানে দমন করবো, আপনারাও সুযোগ পেলে আমাকে এভাবে মানে আমার উপর প্রতিহিংসা পরায়ণ হবেন। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ নাহিদ। দর্শক, আপনারা শুনলেন যে আসলে আমার সমাজে এই যে মানুষের প্রতি মানুষের যে ক্ষোভ, এটা কিভাবে তৈরি হয়। রাষ্ট্র কি এটা আমাদের সাহায্য করছে, উৎসাহ দিচ্ছে? যে রাষ্ট্র এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশে যে আসলে কি হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। প্রায় প্রতিদিনই বাংলাদেশের ভেতরে এবং বাইরে অতি আশ্চর্যজনক ঘটনাগুলো ঘটছে। নানা রকম গুজব, নানা রকম ভয়, ভীতি, আতঙ্ক, অনিশ্চয়তা এবং সত্যিকার অর্থে এমন কতগুলো সমস্যা যা এই বাংলাদেশে কখনো হয়নি, সেগুলো ঘটে যাচ্ছে অহরহ। রাজনীতির ময়দানে যে সকল কাণ্ড ঘটছে, যে সকল শব্দ, যে সকল কথাবার্তা এবং যে সকল মেরুকরণ আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি, এই বিষয়গুলো মোটামুটি যারা রাজনীতি সচেতন দেশে এবং দেশের বাইরে রয়েছেন, বাঙালি এবং বাঙালির সঙ্গে যারা সম্পৃক্ত আমাদের বিদেশি বন্ধুরা, তারা সবাই উদ্বিগ্ন। ধরুন, বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে এখন কোনো রাজনৈতিক দলের সম্পর্ক থাকার কথা নয়। এত বড় একটা গণ অভ্যুত্থান, এত বড় একটা বিপ্লবের পরে যে সরকারের পতন হলো, সেই সরকার নিয়ে, সেই সরকার প্রধান নিয়ে কেন আতঙ্ক থাকবে, কেন ভয় থাকবে, কেন তাদেরকে নিয়ে কথা বলতে হবে এবং রাজনীতিতে কেন বারবার তাদের প্রসঙ্গ আসবে? ইতিবাচক আসুক, নেতিবাচক আসুক, আলোচনায় কেন আওয়ামী লীগ আসবে? এটা হলো আমাদের দেশের রাজনীতির অষ্টম আশ্চর্য, যেটা অতীতে কখনো ঘটেনি। অ্যাটলিস্ট আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশ থেকে চলে গেছে, আপনি যদি সেটাকে প্রকৃত ঘটনা হিসেবে মেনে নেন এবং আপনি যা কিছু দেখেছেন, যা কিছু ঘটেছে, সেগুলো যদি হৃদয়ে ধারণ করতে চান, অ্যাটলিস্ট 5 বছর আপনার মনের মধ্যে আওয়ামী লীগের নাম আসলে, আওয়ামী লীগের লোকদেরকে দেখলে, কিংবা শেখ হাসিনা বা শেখ পরিবারের নাম আসলে শুধু নফরত নফরত নফরত, এই ঘৃণা ঘৃণা একটা ভাব আপনার মধ্যে আসবে। কিন্তু তা না। শেখ হাসিনা চলে যাওয়ার 15 দিনের মধ্যেই দেখা গেল যে নানা রকম কথাবার্তা মানে আমাদের সমাজে বাড়তে বাড়তে এখন এমন একটা জায়গায় চলে এসছে যেটি রীতিমতো একটি ভয়ঙ্কর পরিণতির দিকে এগোচ্ছে। আপনারা সবাই লক্ষ্য করছেন যে বাংলাদেশের মিডিয়াগুলোতে আওয়ামী লীগকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে এক ধরনের নিষিদ্ধ ঘোষিত অস্পর্শতা যে পরিবেশ পরিস্থিতি রয়েছে, অর্থাৎ রাষ্ট্রশক্তি যখন কোনো কিছুকে নিষিদ্ধ করে এবং জনগণ যখন অন্তর থেকে পুরো জিনিসগুলো মুছে দেয়, তখন যখন একটি মিডিয়া, মানে আন্তর্জাতিক মিডিয়া বা লোকাল মিডিয়া, ওটাকে অ্যাভয়েড করে, অন্তর থেকে অ্যাভয়েড করে, ঘৃণা করে, তো সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থা দেখে মনে হচ্ছিল যে আওয়ামী লীগ আমাদের মিডিয়া দেখলে মূলত একটি অশ্রুত দল, নিষিদ্ধ দল
এবং ঘৃণিত এবং নিন্দিত দল। তো আমাদের দেশের মিডিয়ার অনেক দিন ধরে একটা শ্রেণী চরিত্র হলো যে এই মিডিয়া স্বাধীনতার পর থেকেই এটি ক্রমশ রাষ্ট্রের যে ইচ্ছা, রাষ্ট্রপ্রধানের ইচ্ছা, সরকার প্রধানের ইচ্ছা, এটা বাস্তবায়নের একটা হাতিয়ার রূপে ধীরে 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 নিজেদের যে মেরুদণ্ড, নিজেদের যে সক্রিয়তা, নিজেদের যে বৈশিষ্ট্য, এটি একেবারে ধ্বংস করে দিয়েছে। আমাদের দেশের মিডিয়া মূলত রাষ্ট্রের কণ্ঠস্বর, জনগণের কণ্ঠস্বর নয়। আমাদের দেশের মিডিয়াগুলো কখনো সরকারকে বাধ্য করতে পারে না, ইনফ্লুয়েন্স করতে পারে না। সেই তুলনায় সোশ্যাল মিডিয়া অনেক অনেক পাওয়ারফুল। কিন্তু পশ্চিমা দুনিয়া বাংলাদেশের মতো নয়। পশ্চিমা দুনিয়ায় যে মিডিয়া, তারা এতটা স্বাধীন, এতটা সার্বভৌম যে সরকারকে অনেক সময় তারা উৎখাত করে ফেলে, সরকারকে প্রভাবান্বিত করে, এবং সরকার কখনো মিডিয়ার উপর কোনো কিছু চাপিয়ে দিতে পারে না, বরং মিডিয়া সরকারের উপরে সব কিছু চাপিয়ে দেয়। তো সেই যে আন্তর্জাতিক মিডিয়া, সেটা সারা দুনিয়ার যে সকল মশহুর নামকরা, যেগুলো যাকে বলা হয় ইত্তেফাক বা ইনকিলাব হিসেবে, ইনকিলাবের প্রতীক হিসেবে যে সকল মিডিয়া শত শত বছর ধরে পশ্চিমা দুনিয়ায় গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেই সকল মিডিয়াতে একেবারে রাতারাতি শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপা হলো একেবারে একই দিনে। এএফপি, ফ্রান্সের বিখ্যাত মিডিয়া, তারপর ইন্ডিপেন্ডেন্ট, ইংল্যান্ডের একেবারে প্রথম শ্রেণীর গণমাধ্যম, তারপরে এপি, আমেরিকার গণমাধ্যম, এই রয়টার্স, ব্রিটেনের বিখ্যাত সংবাদ মাধ্যম, এর বাইরে ফ্রান্সের আরও কয়েকটি পত্রিকা এপির বরাতে খবর প্রকাশ করেছে, এবং ভারতের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা হিন্দুস্তান টাইমস শেখ হাসিনার বক্তব্য নিয়ে যে ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে, তা রীতিমতো পশ্চিমাদেরকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। এখানে আমি বাংলাদেশের প্রসঙ্গে, অর্থাৎ পশ্চিমা মিডিয়াতে শেখ হাসিনার যে সাক্ষাৎকার, ওগুলো নিয়ে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া হচ্ছে বা হবে, এবং এটার প্রতিফল এবং প্রতিদান কিভাবে আমাদের এই জাতিকে দিতে হবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর একটা ভিডিওতে। আজকে শুধুমাত্র আওয়ামী লীগকে নিয়ে পশ্চিমা দুনিয়ার যে নতুন মাথা ব্যথা, এটি নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে একটা মানে পশ্চিমা পলিসি, একটা ইনফ্লুয়েন্স, একটা প্রভাবের কবলে পড়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল, এবং জনগণ এমনি বিক্ষুব্ধ ছিল। তার উপর পশ্চিমা যে প্ল্যান, মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানের সঙ্গে এমনকি ভারতও জড়িত ছিল, এমনকি রও জড়িত ছিল। এটা সত্য ঘটনা। তো তার ফলে শেখ হাসিনার পতন হলো। পতন হওয়ার পরে এখানে প্রথম দিকে আপনি দেখবেন যে শেখ হাসিনার পতনের প্রথম 60 ডেজ দিল্লি অনেকটা লয়াল ছিল। বাংলাদেশে যে ভারতের রাষ্ট্রদূত, সে যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদী, ভারতের পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী, তাদের যথেষ্ট সম্পর্ক হওয়ার রিজন ছিল। কিন্তু সেটি আফটার 60 ডেজ, 2 মাস পরে সেটি সম্পূর্ণ উল্টে যায়। এই গেল এক। অন্যদিকে আমেরিকা, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো, সঙ্গে তাদের মিত্র পাকিস্তান এবং আমেরিকার ঘোরতর শত্রু এমনকি চীন আনকন্ডিশনালি বর্তমান সরকারকে সাপোর্ট দিয়েছিল, এবং তাদের সঙ্গে কোনো কালে আওয়ামী লীগের সম্পর্ক ছিল, শেখ হাসিনার সাথে সম্পর্ক ছিল, এইরকম জিনিসটা তারা একেবারে বেমালুম ভুলে গিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সাহায্য করার জন্য এবং বাংলাদেশ বিনির্মাণে, নতুন একটা বাংলাদেশ নির্মাণ করার জন্য তারা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, এমনকি প্রয়োজনীয় অর্থ দিয়ে সাহায্য করার জন্য এক পায়ে দাঁড়াচ্ছিল। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য তিনি কক্সবাজার পর্যন্ত গিয়েছেন। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা অফিস, সরাসরি ডাইরেক্ট একটা অফিস প্রতিষ্ঠিত হয়েছে। IMF-এর যারা লোকজন আছে, বিশ্বব্যাংকের যারা লোকজন আছে, তারা এই সরকারকে প্রথম 90 ডেজে সহযোগিতা করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা এবং তদবির করেছে। তো সেই জিনিসগুলো
সম্পূর্ণ রিভার্স এবং বুমেরাং হয়ে গেছে। পশ্চিমারা একটা সময় বাংলাদেশের নাম দিয়েছিল বটমলেস বাস্কেট বঙ্গবন্ধুর জমানাতে, যেখানে যা কিছু দেয়া হয় হারিয়ে যায়। দুর্নীতির কারণে, অনিয়মের কারণে যে দুর্নাম এবং বদনাম 1973-তে ছিল, যে হেনরি কিসিঞ্জার তার বিখ্যাত বটমলেস বাস্কেট থিওরি বাংলাদেশ সম্পর্কে বলেছিলেন, সেটা এই বর্তমান জমানাতে এসে আরও ব্যাপক আকার ধারণ করেছে। এই গত 14 মাসে, মানে আজ থেকে 4-5 মাস আগে যে একটা রিপোর্ট বের হয়েছে, সেই রিপোর্টে দেখা গেল যে মানে 14 মাস থেকে যদি 4 মাস বাদ দেন তাহলে 10 মাস, সরকারের প্রথম 10 মাসে নতুন করে 6,000 কোটিপতি তৈরি হয়েছে, আর 30 লক্ষ লোক চাকরি হারিয়েছে। একমাত্র গার্মেন্টস সেক্টরে প্রায় 300 গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তো এই সব মিলিয়ে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, ইকোনমির যে অবস্থা, তাতে করে পশ্চিমা দুনিয়া একেবারে শতভাগ নিশ্চিত হয়ে গেছে যে এখানে বিশ্বব্যাংক যদি তার সমস্ত ফান্ড $100 বিলিয়ন, IMF যদি $100 বিলিয়ন, USAID যদি $100 বিলিয়ন, $300 বিলিয়ন যদি এই বাংলাদেশে দেওয়া হয়, তাহলে যেভাবে এখন চলছে সরকার, এই $300 বিলিয়ন তারা কিভাবে খরচ করবে, আদৌ খরচ করতে পারবে কিনা, এটা ট্রান্সপারেন্সি থাকবে কিনা, এবং জনগণের কল্যাণে আসবে কিনা, এবং পশ্চিমাদের স্বার্থ সংরক্ষিত হবে কিনা, এই ব্যাপারে তাদের যে আত্মবিশ্বাস, এটা শূন্যতে নেমে আসে। ফলে আপনি ডাটা নিয়ে দেখেন, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ডাটা, তারপরে আমাদের যে পরিকল্পনা কমিশন রয়েছে, সেই পরিকল্পনা কমিশনের ডাটা, সরকারের অন্যান্য যে সকল বিভাগ, বাংলাদেশ ব্যাংকের ডাটা, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ডাটা, সব ডাটাগুলো একত্র করে দেখেন যে গত 14 মাসে আমাদের দেশে সত্যিকার অর্থে বিদেশিদের, যেটাকে FDI, ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট বলা হয়, সেটা কত আসছে। লোকাল যারা উদ্যোক্তা, তারা নিজেদের টাকা এবং ব্যাংকের টাকা মিলিয়ে কয়টা শিল্প কলকারখানা তৈরি করেছে, এবং বিদেশি দাতা সংস্থাগুলো গ্র্যান্ট আকারে, দান আকারে কতটি টাকা দিয়েছে। এবং যে তথ্য আপনি পাবেন, আটকে ওঠার মতো স্বাধীনতার পরে এইরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি আমাদের কখনো তৈরি হয়নি। ফলে এই সরকারকে সাহায্য করার জন্য যাদের উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল, আর আওয়ামী লীগকে পতন ঘটানোর জন্য যে যাকে বলে উল্লাস ছিল, পুরো জিনিসটা এখন বুমেরাং হয়ে গেছে। এরকম যেখানে একটা হতাশা চলছে, ঠিক সেই সময়টাতে পশ্চিমা গণমাধ্যম আওয়ামী লীগকে প্রমোট করছে। শেখ হাসিনাকে প্রমোট করা মানে আওয়ামী লীগকে প্রমোট করা। যে আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ, তাদের কার্যক্রম নিষিদ্ধ, সে আওয়ামী লীগের নির্বাচন নিয়ে, সে আওয়ামী লীগের ভোটার নিয়ে, সেই আওয়ামী লীগের সভানেত্রী নিয়ে, সে আওয়ামী লীগের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে বিশ্বের তাবৎ বড় বড় মিডিয়াগুলো বলতে গেলে সিন্ডিকেট করে যে ধরনের প্রতিবেদন, যে ধরনের রিপোর্ট তারা ছাপাচ্ছে, এটি পশ্চিমা দুনিয়াকে রীতিমতো অস্থির করে তুলেছে। যারা বাংলাদেশের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে বসেছিল, বা শেখ হাসিনা সরকার পতনের জন্য যারা হাজার হাজার কোটি টাকা, একমাত্র ডোনাল্ড ট্রাম্পই স্বীকার করেছেন অলমোস্ট কত $49 মিলিয়ন। ক্যান ইউ ইমাজিন? $49 মিলিয়ন, প্রায় 6,000 কোটি টাকার মতো। তো সেই $49 মিলিয়ন একমাত্র আমেরিকা খরচ করেছে, তাহলে অন্যান্য দেশগুলো কত খরচ করেছে? এবং এটা হলো আমেরিকা সরকারের হিসাব, বেসরকারি হিসাব আরও অনেক অনেক বেশি। এই যে জর্জ সরোজের কথা বলা হচ্ছে, কি গ্যাং আছে বাংলাদেশে, অমুক গ্যাং তমুক গ্যাং, আমরা এখন নাম শুনছি। সব মিলিয়ে যদি শেখ হাসিনা সরকারের পেছনে মানে $1 বিলিয়ন মানে 12,000 কোটি টাকা, যদি $5 বিলিয়ন 60,000 কোটি টাকা খরচ হয়ে থাকে, এটি আশ্চর্য হওয়ার মতো কিছু নয়। এই কাজগুলো যারা করেছে তাদের রীতিমতো মাথায় হাত পড়েছে। এর কারণ হলো পশ্চিমা মিডিয়াগুলো যখন এই যে নিউজগুলো ছাপাচ্ছে, এখন দুটো কারণে ছাপানো হতে পারে। সেটি হলো পশ্চিমা দুনিয়ার যে অর্থ, এই অর্থটাকে সবসময় পাবলিক মানি মনে করা হয়। সরকারি অর্থ, বেসরকারি অর্থ, এমনকি বিল গেটসের অর্থ, ইলন মাস্কের অর্থ, এটাকেও পশ্চিমা মিডিয়া বা পশ্চিমা দুনিয়া এটাকে পাবলিক মানি মনে করে, জনগণের মানি মনে করে। এর কারণে প্রায় সবগুলো কোম্পানি তাদের যে অর্থ, এটা বিরাট অংশ তারা আসে শেয়ার মার্কেট থেকে, যেখানে জনগণের ইনভেস্টমেন্ট থাকে। 2 নম্বরে যেটা হলো যে ওদেশের জনগণের উপর ভিত্তি করে যেহেতু তারা টাকা উপার্জন করেছে, ফলে তাদের সকল সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি এবং জনগণের হক আছে।
তো সেই সম্পত্তি অর্থবিত্ত কোনো তৃতীয় বিশ্বের দেশে ইনভেস্ট করে সেটিকে যদি একটা যাকে বলা হয় ব্যর্থ বিনিয়োগ মনে করা হয় বা পত্রিকাগুলো মনে করে, তখন তারা এটা প্রতিবাদ করে এবং জাতির স্বার্থে জাতির কল্যাণে জনমত গঠন করে যে সরকার যে কাজটা করছে সেই কাজটা সরকারের করা উচিত হয়নি, তাদের ফিরে আসা উচিত, তাদের সরি বলা উচিত এবং তাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়া উচিত। এটা হলো পশ্চিমা গণমাধ্যমের প্রধান আদর্শ। তাদের কখনো কখনো কোনো এজেন্ডা থাকে, সেটা নীতিগত এজেন্ডা, তাদের দলীয় পরিচয় থাকে। প্রত্যেকটা পশ্চিমা গণমাধ্যম, এমনকি ভারতীয় গণমাধ্যম, তারা কখনো সরকার সমর্থক হয়, বিরোধী দলীয় সমর্থক হয়, কিন্তু তাদের এই স্বার্থটা কেবলমাত্র নিজেদের দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু তারা এই কাজটা করতে গিয়ে কখনো অনৈতিক কাজ করে না। পশ্চিমা গণমাধ্যম কখনো অনৈতিক কাজ করে না। তারা ধরুন লেবার পার্টিকে সমর্থন করলো, রিপাবলিকানদের করলো, নরেন্দ্র মোদীকে করলো, কংগ্রেসকে করলো, কিন্তু এই কাজটি করতে গিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ জমানাতে যে সকল সরকার সমর্থিত মিডিয়া রয়েছে যারা বিরোধীদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতো, এই কাজগুলো পশ্চিমা মিডিয়া বা বিশ্বের মানে প্রথম শ্রেণীর মিডিয়া, এমনকি পাকিস্তানের ডন, তারাও এই কাজগুলো কখনো করে না। তো কাজেই আওয়ামী লীগ সম্পর্কে যে ধরনের প্রচার এবং প্রোপাগান্ডা হচ্ছে, এই প্রচার এবং প্রোপাগান্ডা পশ্চিমা মিডিয়াগুলো তারা মনে করছে যে তাদের দেশের জনগণের স্বার্থে এই কাজগুলো তাদের করা উচিত, সরকারের উপর একটা প্রেশার দেওয়া উচিত এবং সরকার যে সকল কর্মকাণ্ড করেছে বাংলাদেশ সম্পর্কে সেই সমস্ত কর্মকাণ্ড থেকে সরকারকে নিবৃত্ত করা উচিত। এটা তাদের প্রথম মটো। দ্বিতীয় একটা প্রশ্ন যে বাংলাদেশের মিডিয়াতে আপনি কোনো একটা মালিককে বা কোনো একজন সাংবাদিককে অনায়াসে যদি ঘুষ দিয়ে একটা অপকর্ম করান, লোকজন বিশ্বাস করবে। আমাদের দেশে একেবারে মানে দুধ ভাত খায় না, পান্তা ভাত খায় না, ডাল ভাত খায় না, কাঁচামরিচ খায় না, পেঁয়াজ খায় না, এরকম লোক যেভাবে খুঁজে পাবেন না, তদ্রূপ ঘুষ দুর্নীতিতে আকৃষ্ট হবে না, এরকম লোকের সংখ্যা একেবারেই কম। কিন্তু পশ্চিমা দুনিয়ার যে মিডিয়াতে বিশেষ করে এরকম আন্তর্জাতিক কোনো বিষয় নিয়ে এই ধরনের একটা প্রতিবেদন ছাপানো, সেটা একেবারে অসম্ভব। অর্থ দ্বারা, বিত্ত দ্বারা ওদের স্থানীয়ভাবে কোনো কিছু করা সম্ভব, কিন্তু এরকম একটা আন্তর্জাতিক বিষয় নিয়ে এখানে অর্থের লেনদেন, এটা একেবারেই অসম্ভব একটা বিষয়। কাজেই আন্তর্জাতিক গণমাধ্যমে এই যে আওয়ামী লীগকে নিয়ে যে একেবারে ঝড়ের গতিতে রীতিমতো মনে হলো যে একই সঙ্গে সুনামি হলো, একই সঙ্গে ঘূর্ণিঝড় হলো, মরুঝড়, সাইমুম হলো। এবং এরকম ঘটনা আমি আমার সাংবাদিক জীবনে ৮৬ থেকে এ পর্যন্ত, আমি আমার রাজনৈতিক জীবনে এবং আমি আমার ব্যক্তিগত জীবনে যতটুকু স্মরণ করতে পারি, সেটা প্রায় ৫০ বছরের স্মৃতি আমি একেবারে মুখস্থ আমার স্মরণ করতে পারি। কখনো এরকম দেখিনি কোনো আউটস্টেট, উচ্ছেদ হয়ে যাওয়া একটি সরকার প্রধান অথবা দলীয় প্রধান, যে কিনা অন্য একটা দেশে অ্যাসাইলাম নিয়েছেন, আশ্রয় নিয়েছেন, তাকে নিয়ে একই সঙ্গে বিশ্বের ৫ থেকে ৬টি একেবারে প্রথম সারির আন্তর্জাতিকভাবে প্রভাবশালী, শুধু দেশের মধ্যে নয়, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা শুধুমাত্র ইংল্যান্ডে নয়, সারা দুনিয়াতে প্রভাবশালী। তো এরকম এপি, ইন্ডিপেন্ডেন্ট, এপি, তারপরে রয়টার্স, হিন্দুস্তান টাইমস, এই সমস্ত পত্রিকাতে, এই সমস্ত সংবাদ মাধ্যমে, এ সকল গণমাধ্যমে আওয়ামী লীগকে নিয়ে যে সকল কথাবার্তা বলা হচ্ছে, যে ধরনের প্রতিবেদন ছাপা হচ্ছে এবং যেভাবে আওয়ামী লীগকে শো আপ করা হচ্ছে, এতে করে পশ্চিমা দুনিয়াতে যারা এই ডিপ স্টেট পলিসি, বাংলাদেশ সংক্রান্ত ডিপ স্টেট পলিসির সঙ্গে যারা জড়িত ছিল, তাদের সবার মাথার উপরে রীতিমতো বজ্রপাত। এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত, ধরুন পেন্টাগন জড়িত যদি থাকে, এই ঘটনার সঙ্গে যদি সিআইএ জড়িত থাকে, সিআইএ এবং পেন্টাগন কিন্তু আলাদা। আর একটা হলো ইস্টার্ন কমান্ড, প্যাসিফিক কমান্ড আমেরিকার, তারা জড়িত থাকে। এই ঘটনার সাথে যদি জড়িত থাকে, এই ঘটনার সাথে যদি MI6 জড়িত থাকে ব্রিটেনের, এই ঘটনার সাথে যদি ফ্রান্স জড়িত থাকে, ইউ জড়িত থাকে, জাতিসংঘ জড়িত থাকে, এই যে গণমাধ্যমে যে খবরগুলো আসছে, এটা কিন্তু একের পর এক ঘটতে থাকবে। এবং যারা এই বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের সাথে জড়িত ছিল এবং যারা এই বর্তমান সরকারকে প্রমোট করার জন্য গত 14 মাস ধরে চেষ্টা করেছে, তো
কাল ভুল করে মোবাইল ফোনের রিঙ্গারটা অন ছিল, তো রাতে মোটামুটি ঘুমোতে পারিনি, কিছুক্ষণ পর পর ফোনটা বেজেছে। এটার কারণ হলো গতকাল এপিসোডে আমি দুটো তথ্য দিয়েছিলাম যে এহসানুল হক মিলনের পরে বিএনপির নেতা এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, তাকে তো আপনারা জানেন যে দেশ ত্যাগে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে, দেশ ত্যাগ করতে দেওয়া হয়নি। এরপরে গতকাল বিএনপির স্থায়ী কমিটির আরেক প্রভাবশালী সদস্য, তাকেও এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, এবং তিনি হলেন আমির খসরু। এটা মনে হয় কেউ বিশ্বাস করতে পারছিলেন না, এবং এটা যেহেতু মেইন স্ট্রিমে আসেনি, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে ভাই এটা যে বললেন এটা সত্যি কিনা। আমার সূত্রটা একদম নিশ্চিত করেছে। সো আই ওয়াজ কনফিডেন্ট এনাফ, কিন্তু আমি জানি না আমি ঘুমের মধ্যে কি বলেছি। এনিওয়ে, এবং যদি এটা সত্যি না হতো, আমি বাই দিস টাইম 24 ঘন্টা বেশি হয়ে গেছে, আমি শিওর দে উড প্রোটেস্ট। এবং আমি আবারও বলছি যে আমি এই ইনফরমেশনটা দিয়েছি, ইট ওয়াজ রাইট। কালকে আর ছোট্ট করে ভারত আমেরিকার প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে বলেছিলাম, কিন্তু তখনও আমার কাছে অনেক ইনফরমেশন ছিল না, এবং মাঝে মধ্যে ইনফরমেশন ওভারলোড হয়ে যায়, কিছু কিছু গোলমালও হয়ে যায়। ধরেন এই চুক্তি ওই চুক্তি, মানে আমেরিকার সাথে ভারতের যে টেনশন, সেই টেনশন এবং যে ট্যারিফ নিয়ে যে ক্রাইসিস তৈরি হয়েছে, সেটা কমানোর জন্য বাণিজ্য চুক্তি, সেটা নিয়ে একদিকে কাজ হচ্ছে। আর গত 13ই ফেব্রুয়ারি যে মোদি গিয়েছিলেন হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে দেখা করতে, এবং সেখানে কিন্তু প্রতিরক্ষা খাত নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছিল, সামরিক সরঞ্জামাদি কেনা, এই অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছিল। তারপর থেকেই প্রতিরক্ষা বিষয়ে কিন্তু দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এই ট্যারিফ নিয়ে যতই টেনশন থাকুক, মানে আশার জায়গা ছিল যে তাদের মধ্যে টেনশন ছিল, কিন্তু আলোচনাটা কখনো বন্ধ হয়নি। তারই ফলশ্রুতিতে 4 দিন আগে যে মালয়েশিয়ায় ট্রাম্প এসেছিলেন সেই আসিয়ান সম্মেলনে, 4 দিন আগে মালয়েশিয়ায় ভারত এবং আমেরিকার মধ্যে একটা প্রতিরক্ষা কাঠামো চুক্তি, ডিফেন্স ফ্রেমওয়ার্ক কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমেরিকার পক্ষে সই করেছেন যুদ্ধ বিষয়ক সচিব পিট হেগসেথ, আর ভারতের পক্ষে সই করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এখন এই যে ভারতের সাথে আমেরিকার যে প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হলো, এইটা শুধুমাত্র যে ভারত এবং আমেরিকার মধ্যেকার বিষয় তা নয়, এটা পুরা সাউথ এশিয়ান রিজন, তারও বাইরে ইন্দো প্যাসিফিক রিজনের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা খুব মানে এই চুক্তিটা 5টা ডোমেইন কভার করবে। দেখেন, এই জলে, স্থলে, অন্তরিক্ষে, মানে ওয়াটার, সি, ল্যান্ড অ্যান্ড স্কাই, এর বাইরেও দেখেন মহাকাশ এবং সাইবার স্পেস, এগুলো কিন্তু এই চুক্তির অন্তর্ভুক্ত 5টা যে খাত, 5টা খাতে। এবং এখানে তথ্য আদান প্রদান, এখানে সরঞ্জামাদি কেনা বেচা, তারপরে এই ডিজিটাল স্পেসে বা সাইবার স্পেসের সিকিউরিটি, সব নিয়ে তাদের মধ্যে পার্টনারশিপ, স্ট্র্যাটেজিক পার্টনারশিপের কথা বলা হয়েছে। তো এখানে 12টা পয়েন্ট আছে, তার মধ্যে আমি গতকাল বলেছিলাম যে 4 নম্বর পয়েন্টটা বাংলাদেশ সংক্রান্ত। তো অনেকেই ধারণা করেছিলেন ওই চুক্তিতে বোধহয় 4 নম্বর পয়েন্টে লেখা আছে বাংলাদেশ নিয়ে কি হবে। বিষয়টা মানে অত ছোট এবং স্পেসিফিক হলে তো বলাই যেত, যেহেতু চুক্তিটা দুই দেশের। আমি একটা কথা আপনাদের বলি, খুব স্পষ্ট করে ভারত এবং আমেরিকার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে এই যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে আমেরিকা তার সামরিক উপস্থিতি আর বাড়াবে না। দুটো দেশই একমত হয়েছে যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য তারা কাজ করবে। এখন জিও পলিটিক্যাল হিসাব যদি দেখেন আপনি, আমেরিকা চায়নার সাথে তাদের একটা দ্বন্দ্ব আছে, চায়না যেভাবে গ্রো করছে, আমেরিকা ফিলস থ্রেটেন। আবার ইন্ডিয়ার সাথে চায়নার একটা টেনশন ছিল, কিন্তু সাময়িককালে আপনি খেয়াল করবেন যে ইন্ডিয়ার সাথে চায়নার সম্পর্কটা কিন্তু ইজি হয়েছে অনেক। তারপরে ট্রাম্পও এত হইচই করার পরেও সাউথ কোরিয়ায় গিয়ে এই চীনের প্রেসিডেন্টের সাথে মিটিং করলেন, সেখানে ট্যারিফের ব্যাপারে কিছু ব্যাপারে ইজি হয়েছে, রেয়ার আর্থ বা বিরল খনিজ যেটা বাংলায় বলে, সেটার আদান প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে। এবং সব মিলিয়ে এই ইন্দো প্যাসিফিক রিজিয়নে একটা ভারসাম্যের
অবস্থা দেখা যাচ্ছে যে আগামীতে একটা ভারসাম্য বিরাজ করবে এবং সেটি হয়তো সামগ্রিকভাবে এলাকায় একটা শান্তি ও স্থিতিশীলতা বয়ে আনবে, এবং সেইখানেই বাংলাদেশ কিন্তু জড়িয়ে গেছে। বাংলাদেশ কিভাবে জড়ালো? এই যে আপনারা শুনেছেন যে ইনুস ক্ষমতা নিয়েছে, তাকে বাইডেন প্রশাসন বসিয়েছে, মার্কিন ডিপ স্টেটের প্রতিনিধি হিসেবে সে এসেছে, তার সাথে আরো পাঙ্গোরাও ছিল, তারাও ডিপ স্টেটের অনেকে, এবং তারা সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিবে, বাংলাদেশের কোন কোন দ্বীপ দিয়ে দিবে, বঙ্গোপসাগরে মার্কিন নৌবহরের ঘাঁটি হবে, আরাকান আর্মিকে সহযোগিতার জন্য মানবিক করিডোরের নামে আমরা এই সীমান্ত মোটামুটি খুলেই দেব আরাকান আর্মির কাছে, আমাদের আর্মি তাদের ট্রেন আপ করবো, অনেকগুলো কিন্তু অনেক ইস্যু কিন্তু গত 15 মাসে আমরা শুনেছি। এই প্রতিরক্ষা চুক্তি, এবং যখন আমেরিকা এবং ভারত বলছে যে এই টোটাল এলাকায় তাদের যে কৌশলগত অংশীদারিত্ব, সেখানে মানে আরো সহজ ভাষায় বলে, এসব মানে ডিপ্লোমেসির ভাষা না, যে ভারতের চোখে আমেরিকা এই অঞ্চলটা দেখবে, এবং যেহেতু সামরিক উপস্থিতি বাড়াবে না ভারতের সাথে আলোচনা না করে, সুতরাং ওই যে ডক্টর ইনুস গং যে বলতো এখানে তারা নৌবহর আসবে, ঘাঁটি করবে, এই বিষয়গুলো এই মুহূর্তে আর হচ্ছে না। এবং এটা যদি না হয়, আপনার করিডোর লাগছে না, আপনি বে অফ বেঙ্গলে প্রেজেন্স এনশিওর করার জন্য বাংলাদেশকে লাগছে না, সেটা ভারত এবং অন্যান্যদের সাথে তার আলোচনা ডিফারেন্ট, তখন ডক্টর ইনুসের প্রয়োজনীয়তাটুকু আর কতটুকু থাকে? একদম একদম সাদামাটা ভাবে আপনি ভাবেন, একটা সরকার, আমার খুব মনে আছে যে আরো ধরেন 7-8 মাস আগে বা আরো আগে একজন উপদেষ্টা বলেছিলেন, যাকে আমি জানি যে ডিপ স্টেটের খুব ঘনিষ্ঠ, তিনি আমেরিকার অনেকের সাথে ঘনিষ্ঠ, এবং ইনুস প্রশাসনের সে একটা মানে খুব প্রভাবশালী সদস্য, তিনি খুব দুঃখ করে বলেছিলেন যে একটা রেজিম চেঞ্জের জন্য আমরা এত কিছু করলাম, অথচ ডক্টর ইনুস এই এনজিওদের কিছু আদা মরা বুড়ো আয়না পুরো রেজিমটাকে, পুরো সরকারটাকে ব্যর্থ করে দিল। এটা আরো 7-8 মাস আগের কথা। এবং এখন যেহেতু এতদিন কিন্তু বাইডেন প্রশাসনের যারা অনুসারী, তাদের একটা বাংলাদেশের উপরে প্রভাব ছিল, কিন্তু পল কাপুর অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি, তিনি দায়িত্ব নিয়েছেন 1 সপ্তাহ আগে, নতুন যিনি রাষ্ট্রদূত আসবেন, মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন, সব মিলিয়ে ট্রাম্পের বাংলাদেশ কেন্দ্রিক চিন্তা ভাবনা কিন্তু এখন আমরা চেঞ্জটা দেখতে পাচ্ছি, এবং আগামীতে আরো দেখতে পারবো। এর ফলে যেটা হবে, যে আপনারা খেয়াল করেছেন বিএনপির নেতারা এয়ারপোর্ট ত্যাগ করতে পারতেছে না, বিএনপিকে মোটামুটি ট্রাপ করা হচ্ছে। ডক্টর ইনুস এই মুহূর্তে শুনলাম না তার নাকি জ্বর হয়েছে, এবং প্রেস উইং এর অনেকে নাকি জ্বর হয়েছে, কারণ এখন সিজন চেঞ্জিং এর একটা সময় চলছে। আমি ঠিক বুঝতে পারছি না যে এটা কি ভাইরাল ফিভার নাকি এটা পলিটিক্যাল জ্বর, কারণ ইনুস শিবিরে অলরেডি একটা মেসেজ চলে গেছে, এবং সেটা এই প্রতিরক্ষা চুক্তি তো 4 দিন আগে হয়েছে, তারা জাস্ট গতকাল রিলিজ করলো হোয়াইট হাউসে ফিরে গিয়ে। তো ইনুস শিবির এখন বুঝে গেছে যে তাদের দিন শেষ হয়ে আসছে, এবং তাদের অনেকেই ব্যাগ গুছিয়ে রাখছেন, কিন্তু আমি নিশ্চিত নই যে তারা আসলে দেশ ত্যাগের মতো সুযোগ বা সময় পাবেন কিনা। কিন্তু এই প্রতিরক্ষা চুক্তির আলোকে, এবং অনেকেই আমাকে বলতেন যে ভাই এই আওয়ামী লীগ কিছু করছে না, ভারত কিছু করছে না, তো এইগুলো তো আসলে এইভাবে আপনারা যারা প্রশ্ন করতেন, যখন কূটনীতির খেলা চলে, রাজনীতির খেলা চলে, তখন তো বিষয়গুলো ডিফারেন্টলি খেলা হয়, এবং ভারত আসলে গত কয়েক মাস ধরে এই প্রতিরক্ষা চুক্তিটার জন্যই নিরলসভাবে কাজ করে গেছেন। এই প্রতিরক্ষা চুক্তি শুধু যে বাংলাদেশ না, পুরো অঞ্চলে একটা নতুন আবহাওয়া তৈরি করেছে, এবং সেই নতুন আবহাওয়া, নতুন পরিবেশ, নতুন স্বপ্নের দিনে যে ইনুসের দুঃশাসন বাংলাদেশের কাঁধে চেপে বসেছিল গত 15 মাস, সেটা আর কতদিন থাকবে সেটা আপনারা এখন দিন গণনা শুরু করতে পারেন। ইউ ক্যান স্টার্ট কাউন্টিং দ্য ডেজ। আমি আজকে আসলে ইশারায় কথা বললাম, অনেক কিছু জানা যায় কিন্তু বলা যায় না, কিন্তু যারা এতদিন কষ্ট করেছেন তারা মনে রাখবেন যে রাত যত গভীর হয় ভোর তত এগিয়ে আসে, আমরা ভোরের খুব কাছাকাছি পৌঁছে গেছি। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।